Welcome to Sports Life presented by Cool. আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ক্রিকেট বোর্ডে কি অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটি গঠন সম্ভব? সরকার হস্তক্ষেপ করলে শঙ্কা আছে আইসিসির নিষেধাজ্ঞার, কিন্তু বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন দেশে নজির আছে অ্যাডহক কমিটি গঠনের। এমনকি বিসিবিতেও 2007 ও 2013 সালে গঠন করা হয়েছিল তেমন কমিটি। ভারতে লোধা কমিশনের অধীনে দীর্ঘদিন অনির্বাচিত কমিটি চালিয়েছিল বিসিসিআই। পাকিস্তানেও রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় গেল 3 বছরে 4 বার পরিবর্তন করা হয়েছে সভাপতি পদ। কোনো ক্ষেত্রেই আসেনি আইসিসির নিষেধাজ্ঞা। সব ক্ষেত্রে সরাসরি কোনো রাজনৈতিক পদধারী ব্যক্তিকে আনা হয়নি অন্তর্বর্তী কমিটিতে। কি হবে বিসিবিতে? যে অবস্থা রাজনৈতিক পট পরিবর্তন, এই অবস্থায় যে বিসিবির বর্তমান বোর্ড আছে, সে বোর্ড আইসিসির যে নিয়মকানুনে সহসায় ভেঙে দেওয়া সম্ভব নয়। যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সে আসিফ মাহমুদও বলেছেন এরকম কোনো হস্তক্ষেপ করতে তারা চান না, কিন্তু অন্তর্বর্তীকালীন একটা অ্যাডহক কমিটি করা যায় কি না তারা ভাবছেন। তাই তো এখন প্রশ্ন, আইসিসির যে নিয়ম বা বিসিবির যে নিয়ম, তাতে কি এটি অনুমতি দেয় বা পারমিশন দেয় একটা অ্যাডহক কমিটি করার? যদি ফিরে দেখা যায় 2007 সালে এবং 2013 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুটা অ্যাডহক কমিটি হয়েছিল, কিন্তু সমস্যা কিন্তু হয়নি। সে সময় আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞাও মধ্যে পড়েনি বিসিবি। এবং এবারের সিচুয়েশন যেটি হয়েছে, যে একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন যদি বলেন, সব কিছু মিলে সেখানে ক্রিকেট বোর্ডও কিন্তু এর বাইরে নয়। এবং অতীত রেকর্ডও বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এর আগে 2007 বা 2013-তে, তখনও একটা অ্যাডহক কমিটি করা হয়েছিল যারা নির্বাচন দিবে বলে ওই সময় দায়িত্ব নিয়েছিল। এবং আইসিসিকে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড সেই সময় নিশ্চয়তা দিয়েছিল যারা বোর্ডে আসছেন তারা সরাসরি রাজনীতিক কোনো পদে নেই। সেজন্যই আইসিসিও কোনো হস্তক্ষেপ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্র কি এরকম কোনো উদাহরণ আছে? আছে। আপনি ভারতের কথা যদি চিন্তা করেন, কদিন আগে ভারতের লোধা কমিশন দিয়ে আদালত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডে যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল, সে অবস্থায় অনেক দিন 5-6 বছর ভারতীয় ক্রিকেট বোর্ডে ওইভাবে কোনো নির্বাচিত কমিটি ছিল না। সেখানে যিনি প্রতিনিধিত্ব করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা, আইসিসিতে রিপ্রেজেন্ট করতেন তার কান্ট্রিতে। তারপর অনেক দিন পর আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলিকে আসতেন। অর্থাৎ ওই দীর্ঘ সময় ভারত কিন্তু কোনো সংকটে পড়েনি। আর কিছুদিনের উদাহরণ তো আপনি দেখতেই পাবেন, পাকিস্তানে গত 3 বছরে সম্ভবত ভুল না করে 4 জন সভাপতি পরিবর্তন করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। সেখানেও তেমন কোনো কিন্তু সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে ক্রিকেট বোর্ড নিয়ে এই যে ভয়টা দেখানো হচ্ছে মানুষের মধ্যে, যে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো হচ্ছে, যে আইসিসির যে নিয়ম আছে তার মধ্যে আসলে আপনার সম্ভব না এরকম একটা অ্যাডহক কমিটি করা। কিন্তু উদাহরণ বলছে, আন্তর্জাতিক উদাহরণ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতীত রেকর্ড সবাই বলছে অ্যাডহক কমিটি করা যায়। এখন এই যে ষড়যন্ত্র চলছে, আমরা বিসিবিতে নানা রকম লোকজন দেখছি, নানা রকম কথাবার্তার গুঞ্জন এই ক্রিকেট পাড়ায় শোনা যায়, যে বর্তমান কমিটিতে যারা আছেন সে কমিটিতে যদি 2টা পরপর মিটিং দিয়ে দেওয়া হয়, তারা অনুপস্থিত থাকেন, তাহলে অন্তত 5-7টা পদ ফাঁকা হবে। সেখানে নতুন করে পরিচালক নিয়ে দেওয়া হবে, তার মধ্যে যে যারা পরিচালক আছে তার মধ্যে সভাপতি করে এই বোর্ডটা চালানো হবে। ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। পুরনো সেই মানুষরাই যারা একসময় ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করেছেন, যারা ক্রিকেট নিয়ে এত অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই মানুষগুলো ভিন্ন রূপে থেকে যাবেন ক্রিকেট বোর্ডে। কিন্তু ছাত্র জনতার যে আন্দোলন ছিল, যে পরিবর্তন, যে সিস্টেমের বিরুদ্ধে পরিবর্তনের কথা ছিল, সেটা নিশ্চয়ই এই কথা বলে না। ক্রিকেট বোর্ডে এই মানুষগুলোই থাকবে। যে আপনি গ্রাউন্ডস কমিটির কথা বলবেন, যে গ্রাউন্ডস কমিটি এই সময় সবথেকে খারাপ সময় পরিবাহিত করেছে, এবং ক্রিকেট অপারেশনস কমিটির কথাও যদি বলেন, যে ব্যর্থতার পরিচয় দিয়েছে 2023 বিশ্বকাপ, 2024 বিশ্বকাপ, তামিম ইস্যু, হাতুরু সিংকে নিয়ে আসা, সব কিছু মিলে সে ব্যর্থতার দায় তাদেরই। তারাই বিভিন্ন সময় রাজনৈতিক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বিসিবিতে তারাই থেকেছে। সেই মানুষগুলোই কি আবার ক্রিকেট বোর্ডে আসবেন? সমস্যা হচ্ছে পরিবর্তনের কথা আসছে। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট কোচ, তিনিও কিন্তু একটা রূপরেখা দেওয়ার কথা বলেছেন, পরিবর্তনটা চান। কথা হচ্ছে বাইরে যারা আমাদের রয়েছেন, আমিনুল ইসলাম বুলবুলের কথা বলুন, বা সৈয়দ আশরাফুল হক, যে মানুষটার হাত ধরে এই ক্রিকেট বোর্ডে অনেক কিছু হয়েছে, তারাও ক্রিকেটের মঙ্গল কিন্তু করতে চান। কিন্তু তাদেরকে আহ্বানটা করবে কে? বলা হচ্ছে নিয়মের জন্য আইসিসি নিষেধাজ্ঞায় পড়বে, কিন্তু নিয়ম বলে এরকম একটা বিশেষ পরিস্থিতিতে আইসিসিকে যদি বোঝানো যায় যে তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন,
তারা ক্রিকেটকে এই সময়টা কিছুদিনের জন্য চালাবেন, তাহলে আইসিসি থেকে কখনোই বিসিবি অতীতে নিষেধাজ্ঞায় পড়েনি, পাকিস্তান পড়েনি, ভারতও পড়েনি। অর্থাৎ আপনার সামনে উদাহরণ তৈরি আছে, কাজটা কঠিন না, চাইতেই হবে। যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন আসিফ মাহমুদও নিশ্চয়ই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কারণ তিনিও বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনের পরিবর্তনটা চান। সেটা তিনিও বলেছেন কোনো ব্যক্তি পরিবর্তন না, সিস্টেমটা এমন করে রেখে যেতে চান যেন আর কখনো সেই খারাপ মানুষগুলো এখানে বসতি করতে না পারে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। যে সময়টা যাচ্ছে আসলে সবকিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার এই মুহূর্তে কঠিন সময়ের চেয়ে বলা যায় পরিবর্তিত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটার পজিটিভ অনেক দিকও আছে। আমরা তামিদ অমিতের কাছ থেকে অনেক কিছুই শুনছিলাম যে কিভাবে সংস্কার সম্ভব, এবং আসিফ মাহমুদ যিনি দায়িত্ব পেয়েছেন তিনিও আজকে কথা বলেছেন যে কিভাবে এই জায়গাটা পরিবর্তন করা যায়। হোপফুলি ভালো কিছুর দিকে যাবে। অবশ্যই আমরা সেই আশাটাই করব, যেহেতু আমরা বাঙালি জাতি, ক্রিকেট প্রেমী একটা জাতি, অবশ্যই ক্রিকেটের ভালো হোক সেটা অবশ্যই আমরা চাই। আর যেহেতু সব দিকেই সংস্কার চলছে, হয়তোবা এখানেও কিভাবে একদম বেস্ট ওয়েতে সংস্কার পসিবল সেটা নিয়ে হয়তোবা এখনকার আলোচনা করা উচিত একেবারে। এবং সেই আলোচনা করতে আমাদের সঙ্গে যিনি যুক্ত হবেন, তিনি দীর্ঘদিনের তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সখ্যতা রয়েছে, ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক। তার সঙ্গে আজকে আমরা কথা বলবো। খুব পরিচিত মিক, প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। কেমন আছেন? এই তো প্রথমবারের মতন পেলাম, প্লিজ। আপনাকে পেলাম এমন একটা সময়, নিঃসন্দেহে এই সময়টায় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব কিছুই, এবং পরিবর্তনের যে ব্যাপারটা সেটা সামনের দিকে আসছে। নিশ্চয়ই ফলো করেছেন পুরো বাংলাদেশের কি অবস্থা, সেই সঙ্গে বিশেষ করে বিসিবিতে গত কয়েকদিনের যে অবস্থা, রদবদলে অনেকেই সেখানে গেছেন এবং অবশ্যই একটা ভালোর বার্তাও সেখানে ঘুরে ফিরে আসছে। সহজ কোন উপায়ে সংস্কার সম্ভব এখন পর্যন্ত দেখে যেটা মনে হয়েছে আপনার? আসলে আমার মনে হয় যেই রিপোর্টটা আমরা দেখলাম অমিতের, এর চেয়ে ভালো রিপোর্ট আর হতে পারে না। হি হ্যাড সব দিকে এক্সপ্লেনেশন ছিল, আমার দেশ, বাইরের দেশ, এবং এই আইসিসি। তা আমাদের কিছু কিছু জুজুবুরির ভয় আছে। আসলে আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলি এটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এক্সেপশনাল সিচুয়েশন। এই সিচুয়েশনে আমার মনে হয় কাজটা খুব ডিফিকাল্ট। আর যেই জায়গাটা দিয়ে শুরু করেছে, এটা থেকে আমি শুরু করি যে আসলে এই সিস্টেম পরিবর্তনের জন্যই কিন্তু 2016 সালে আমি রিজাইন করেছিলাম। বলেছিল যে 2-tier সিলেকশন প্যানেল। তা আমি এই কথা তখন বলেছিলাম যে এটা আমি ফারুক আহমেদ না, মিনহাজুল আবেদিন বা হাবিবুল বাসার না, আমরা আই ওয়াজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি। সো আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ইজ এ পোস্ট, এটা কারো ব্যক্তিগত নামে থাকবে না। লেটস সে ফারুক আহমেদ চেয়ারম্যান সিলেকশন কমিটি 2 বছর আছে, তারপরে সে হয়তো বা তার কাজ ঠিকমতো করছে না। যেমন এখন লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ আমাদের অনেক ব্যর্থতা ছিল, আমরা তো অবশ্যই বদলাতে পারি, বাট সিলেকশন কমিটি তো ফারুক আহমেদের নামে হবে না। কমিটি চেয়ারম্যান মানে কমিটি চেয়ারম্যান। সো এই যে আমার মনে হয় এরকম একটা সিস্টেম, যেটা আমার মনে হয় স্পোর্টসের যে আমাদের উপদেষ্টা হয়েছে সে হয়তো এই জিনিসটা বলেছে সিস্টেম তৈরির কথা। এই সিস্টেমের জন্য কিন্তু আমি রিজাইন করেছিলাম, বাট যেহেতু আমার রেজিগনেশনটা ছিল আমি একা, সো পুরো একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করা আমার জন্য খুব সহজ ছিল না। সো মানুষ কেউ মনে রেখেছে, এখনও বলে যে একসময় ভালো কাজ করেছি, এবং দে ওয়ার হ্যাপি যার সাথে কথা হয়েছে যে আপনি আসলে এই সিস্টেম থেকে বের হয়ে গেছেন অ্যান্ড একটা প্রতিবাদ করে। সো আমারও মনে হয় যে এখন হাই টাইম যে জিনিসগুলো বলা হচ্ছে এটা তো খুবই সহজ, মানে এত উদাহরণ পেয়েছে। আর আমরা জানি যারা দেশের থেকে বাইরে গেছেন তারা কখন আসবেন এর কোনো সার্টেনিটি নাই, কেননা পুরা আপনার একটা গণ অভ্যুত্থান হয়েছে, তার সাথে সাথে মনে করে সরকার পরিবর্তন হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে। তো তাতে করে আমার মনে হয় যে এইটা আমি একটা একদম নিজের থেকে বলছি, আমার কমন সেন্স লজিক দিয়ে, আমি খুব বেশি ঘাটাঘাটি করি না এই নিয়ম। আমার মনে এটা লিখে সিও যে আছে সে শুধু একটা বড় একটা চিঠি লিখবে আইসিসিকে, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। এখন বাংলাদেশে ডিরেকশনটা দেওয়া একটা, অ্যান্ড ডিরেকশনটা নিতেই হবে। কেননা একটু আগে অমিত বলছিল যে সব একই রকম চেহারা দেখতে পাচ্ছি 40 বছর ধরে, হয় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে অথবা তাদের দীর্ঘদিন একই জায়গায় আছে। সো আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখি না। 2023 ওয়ার্ল্ড কাপ যেটা আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা ছিল, ওয়ান ডে 50 ওভার্স ফরম্যাটে, সেটাতে স্বপ্ন ছিল অনেক বড়, এত স্বপ্ন ছিল। অ্যান্ড যাওয়ার আগে আমরা কত কিছু করলাম, তামিম, সাকিব, তারপর পুরা টিমটা অবিশ্বাস একটা টিম, যে টিমে ছিল হলো 4টা স্পিনার, 5টা সিম বোলার, যেটা আমরা ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি। সো
এগুলো অনেক ডিটেল হয়ে যাবে আলাপটা, ওটা যাচ্ছি না আমি, বাট আমার মনে হয় সিইও আমার মনে চেঞ্জটা খুবই জরুরি। এন্ড আমার মনে হয় ইউ হ্যাভ টু সি সাম, যেটা বলেছে পলিটিক্যাল লোক দরকার নেই, দেয়ার আর সো মেনি প্লেয়ার্স। অমিত বলেছে যে ওইখানে আমিনুল ইসলামের কথা বলেছে, তারপরে আপনার আশরাফুল হক করেছে। আমার মনে হয় দেয়ার আর সো মেনি পিপল অ্যারাউন্ড। আমি লম্বা সময় কাজ করেছি 2টা টেনিয়রের চেয়ারম্যান সিলেকশন কমিটি, অ্যান্ড পিপল সে দ্যাট একদম খারাপ করি নিয়ে কাজটা। আসলে আমার মনে হয় যে এই পরিবর্তন খুবই দরকার, অ্যান্ড এটা আমার মনে খুবই অ্যাক্টিভ হতে পারে, সো দ্যাট আমরা যত তাড়াতাড়ি পরিবর্তন করে একটা নতুন আসবে তখন আপনি কিন্তু ইভ্যালুয়েট করতে পারবেন কাজটা। সো এটাই আমাদের খুবই জরুরি আমার মনে এই মুহূর্তে পরিবর্তন। আমি একটু সরাসরি একটা বিষয় জানতে চাই। এখন দেখা যাচ্ছে অনেকে সময়োপযোগী মতামত করছে এখনকার বিষয়গুলো নিয়ে। অনেক কিছু ছিল যেগুলোতে স্পটলাইটটা তখন পড়েনি, এখন হয়তো বা অনেক ধোঁয়াশা ক্লিয়ার হচ্ছে। আপনার মতে নাজমুল হাসান পাপন থাকা অবস্থায় তাদের বোর্ডের সবথেকে বড় ব্যর্থতার জায়গা কোনটা ছিল? সেটা তো আমাকে দেখলে বুঝে যায়, আমি তো রিজাইন করেছি, আপনি জানেন, আমি কিন্তু বাইরে চলে যাই না। এইজন্যই আপনাকে আরো বেশি করে জিজ্ঞেস করা। ডেফিনেটলি देयर वाज হয় কি, বাংলাদেশে আপনি যখন ক্ষমতা থাকবে আপনার একটা সময় এসে এমন একটা জায়গায় চলে যাই আমরা, এটা কিন্তু হিউম্যান নেচার। আমি কিন্তু পাপন ভাই বা যেই প্রেসিডেন্ট তাকে আমি দোষ দিচ্ছি না। when you enjoy the absolute power as a human being, you are bound to abuse that. এটা একদম নর্মাল, মানে আপনি প্রয়োজনে মনে করেন নাই। আমি তখন একটা ফাইট ছিল আমার 2টার সিলেকশন প্যানেল, যেটাতে আমি চেয়ারম্যান থাকবো ঠিকই, আমার সাথে 2টা সিলেক্টর, তার সাথে 4টা বোর্ড ডিরেক্টর ঢুকিয়ে দিয়েছে। তো জাস্ট ইম্যাজিন 4টা বোর্ড ডিরেক্টর, they are like employers of the board and I'm employee. So when you have a debate, you're never going to win because you are an employee. Exactly. এমপ্লয়ের সাথে আমার কাজ করতে হবে। সো আমার মনে হয় ডেফিনেটলি কিছু ভালো কাজ তো অবশ্যই করেছে, তার সাথে অনেক কাজ করেছে যেটা আসলে আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট ঘটে, একটা ওয়ার্ল্ড কাপ যায়, কোনো দিন কোনো আপনার ওই তদন্ত কমিশন রিপোর্ট আমরা দেখি নাই কখনো, অ্যাটলিস্ট আমি দেখি। সো এই জিনিসগুলো যদি আমরা জবাবদিহি করতে পারি আর মনে করেন এই কাজগুলোকে যদি আপনি স্ক্রুটিনি করেন, তাহলে ডেফিনেটলি আপনি সিস্টেম থেকে ভালো কিছু বের হবে। এবং যেহেতু তাদের ব্যর্থতা আছে, আমার মনে কত বছর কাজ করেছে কমিটি আমি জানি না, 2 টেনিয়রে বোধহয় কাজ করেছে। সো আমার মনে হয় যে এখন টাইম আসছে, এখন যে বললে হবে না আইসিসি আসলে এটা আমার অনেক পিছনে। পাকিস্তানে 4বার চেঞ্জ হয়েছে 3 বছরে প্রেসিডেন্ট, অ্যান্ড লাইক লোধা কমিটি আমি সেগুলো জানতামও না, আমি যেটা আমি শুনেছি। সো আমার মনে হয় যে ইটস অ্যাবসলিউটলি দ্য সিইও হ্যাজ টু ইনফর্ম আইসিসি দিস ইজ এ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমরা পারছি না কোনো মিটিং, মানে একটা হলো কি আপনি নিয়মের কথা বললেন যে 2টা মিটিংয়ে যদি আপনি না থাকেন তাহলে আপনার সদস্যপদ যাবে, এগুলো বাদ দেন আপনি। নর্মালি আপনি জানেন যে এটা হবে না, অ্যান্ড দেয়ার আর সো মেনি পলিটিক্যাল পিপল, আই ডোন্ট নো ওরা তারা দেশে আছে না দেশের বাইরে চলে গেছে। সো এটা আর হবে না। সো এই মুহূর্তে আমার মনে হয় ইউ নিড টু ইনজেক্ট সাম ফ্রেশ ফেসেস সো দ্যাট আপনি দেখতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে একেবারে। এবং সেটা বিসিবিকেই করতে হবে, কারণ যুব ক্রীড়া বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে যেহেতু সরকারের বাইরে এটা, তাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। নিজামুদ্দিন চৌধুরী সুজন হয়তো সেই উদ্যোগটা নেবেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে রীতিমতো বোমা ফাটালেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। তার মতে ক্রিকেটারদের রাজনীতির ইচ্ছা থাকলে তা করা উচিত অবসরের পর। বাড়ি গাড়ির লোভে বিসিবিতে আসতে চাওয়া মানুষদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ঘরোয়া ক্রিকেটের সামান্য জার্সি নিয়েও কিভাবে দুর্নীতি হয় তাও ফাঁস করেছেন সোহান। রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ, বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। তারা এই স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায় এবং এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাতে হবে। আমরা ক্রিকেটার, আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই, আলহামদুলিল্লাহ। আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে, এটাই আমার প্রফেশন। বাট এইখানে যারা সংগঠকরা আসবে তারা ওই রকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি। আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই। অনেকে অনেক কিছু এখন বলছেন ফারুক ভাই, যেমনটা আমরা আসলে অফলাইনেও কথা বলছিলাম।
আসলে এই যে যে কথাগুলো উনি বললেন যে রাজনীতিতে আসার যে একটা প্রোটোকল থাকা উচিত, যে অবসরে না যাওয়ার আগে কেউ রাজনীতিতে না ঢুকবে, কারণ দুইটা প্ল্যাটফর্ম, এই বিষয়গুলো নিয়ে প্লাস সোহান এতগুলো যে কথাগুলো বলেছে আমরা শুনছিলাম, সবকিছু মিলে আপনার অবজারভেশনটা কি? I think Sohan made a lot of sense whatever he said. I mean পুরোটা শুনলাম আমি, মানে I think this guy, আমরা জানি যে সে ক্যাপ্টেন্সি করেছে, he has got a good ability, এবং খুব ভালো বলেছে। কেননা আপনি ফিল্ম স্টার, এদের কাজটা কিন্তু অন্যরকম। প্লেয়ার নিড টু বি ভেরি কেয়ারফুল, তোমার ঘুমাইতে হবে, উঠতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু ফোকাস। বাট প্লেয়ারদের আসলে সেই কথাটা আমি 100% একমত। আর যেগুলো টাচ করে গেছে আমার মনে সবই ঠিক কথা বলেছে আমার মনে, এগুলো মনে সবগুলা হয় কি, যারা ক্রিকেট নিয়ে চিন্তা করে তাদের একটা জিনিস কি, এই যে ছোটো ছোটো সব ক্লিপিংস বা এই যে টিপসগুলা, এগুলো কিন্তু ইট ক্যান মেক এ বিগ একটা ইয়ের মতো হয়ে যায়, তোমার ডিরেকশনের মতো হয়ে যায়, যেটাতে আমরা ইউজ করতে পারি। সো সোহানের কথা খুব ভালো লাগলো। আর এটা আমার মনে সবারই এখন থেকে, যেহেতু একটা ঘটনা ঘটেছে আমাদের এখানে, এখন যেহেতু আমরা একটা রিফর্ম করে স্কোপ পেয়েছি, আমার মনে হয় একদিনে হবে না এটা, কিন্তু আমি তো বাংলাদেশ, আমি তো এই দেশের মানুষ, আমি জানি, বাট দেয়ার ইজ টু বি স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে ইউ ক্যান স্টার্ট টু ডু বেটার, অ্যান্ড দিস ইজ দ্য রাইট টাইম। অ্যান্ড ইফ ইউ সে দ্যাট এই প্রবলেম আমার মনে হয় না এখনই রিফর্ম করা উচিত। আমার ইফ সামওয়ান ইজ গুড এই বোর্ডেও তার থাকতে অসুবিধা, আমি কোনো অসুবিধা দেখি না। বাট যেহেতু আমরা জানি ইদার তারা চুপ ছিল যখন অনেক অনিয়ম বা হোয়াট এভার হ্যাপেন, তারাও তো আসলে খুব বেশি যে দিতে পারবে, এখন হয়তো একটু বেটার করবে, বিকজ এখন আর ওই প্রেশারটা কম থাকবে। বাট তারপর আমি বলছি যে কেউ ভালো এই বোর্ডে কাজ করে থাকে তাদের রেখে দিয়ে, বাট আমার মনে হয় কিছু নতুন মুখ দেখতে চাই আমি। এখনও কিছু ডিরেক্টর আছে, দে আর বোর্ড ডিরেক্টর ফর আমার প্লেইং ডেজ থেকে, মানে এই যে নতুন মুখের কথা বলছিলেন, নতুনদের আসা যাওয়া তো থাকবেই। একটা প্রশ্ন একটু আপনাকে ঘিরে করতে চাই, অনেস্টলি যখনই আলোচনা হয় ক্রিকেটে যে নির্বাচক কিংবা অন্যান্য বিষয় নিয়ে, ফারুক ভাইয়ের কথা বলা হয় আলাদা করে যে তিনি বেস্ট ছিলেন তার সময় প্রধান নির্বাচক হিসেবে। আপনাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় এখন বড় কোনো দায়িত্ব আরও যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে বলার কি? এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন, বাট তারপর আমি বলবো যেহেতু আমি ডিরেক্টর পলিসি মেকিংয়ে ছিলাম না ক্রিকেট বোর্ডে, সো আমিও কিন্তু ফ্রেশ ফেসই হব। আই ওয়াজ চেয়ারম্যান 2 years চিফ সিলেকশন 2003 থেকে 2007 পর্যন্ত, আর 2013 এন্ড থেকে 16 আমি রিজাইন করেছিলাম। সো আমি কিন্তু রিজাইন করেছিলাম কারণ কাজের স্কোপটা কমে যাচ্ছিল, অ্যান্ড আমার ক্যারেক্টার মানুষ কিন্তু খুব ডিফিকাল্ট এই মানে করে, মানে তাদের সাথে কম্প্রোমাইজ করে। কারণ আমি যখন চিন্তা করি যে আচ্ছা কয়টা বিদেশ ট্যুর হবে, কিছু স্যালারি হবে, এটার জন্য আমি আমার কোনো কাজ করতে পারবো না। আমার মনে হয় যদি আমি রিজাইন না করতাম আর এই গভর্নমেন্ট থাক, আমার মনে হয় আই উড হ্যাভ বিন স্টিল চেয়ারম্যান সিলেকশন হবে টিল 2024। ওই অপশনটা আমি নেই। বাট যেটা তুমি করেছো, আর লম্বা করছি না আমি, যদি আমাকে স্কোপ দেওয়া হয়, যেই কারণে আমি সিস্টেম বদলানোর জন্য ছেড়েছিলাম, আমি মনে করেছিলাম যে প্রতিবাদ করা একজন হলে প্রতিবাদ করা দরকার, যেটা আমি বুঝেছিলাম 2016, 8 বছর আগে। এখন যেহেতু পুরো সিনারিও চেঞ্জ, যদি কাজ করার স্কোপ থাকে ডেফিনেটলি পলিসি মেকিংয়ে কিছু করা যেতে পারে। বাট ডোন্ট এক্সপেক্ট, সবাইকে আমি বলছি যারা দেখছেন, এটা কিন্তু সিস্টেমটা যেখানে গেছে এখান থেকে কিন্তু বেরোতে কিছু সময় লাগবে। হুএভার কামস অ্যাটলিস্ট 2 বছর 4-5 বছর তো সময় দিতে হবে। সেখানে আপনাদের মতো মানে দক্ষ মানুষ যারা চিন্তা করে, যারা আমার মনে এটা খুব ইম্পর্টেন্ট। সো যাই হোক, আমি আশা করবো যেটা রিফর্ম হবে এন্ড ভালো লোকরা ঢুকবে। আমরাও সেটাই আশা করব। আমরা আশা করছি ভারত আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি নতুন বাংলাদেশ নতুন কিছুই দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।